সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দি লেটেস্ট আপডেট। সবাইকে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা। আপনারা যুক্তিতর্ক সঙ্গে অর্ক এই ইউটিউব চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন। সার সত্য কথাটা বলে দিয়েছেন প্রশান্ত কিশোর যে বিজেপি ভারতবর্ষের রাজনীতির সেন্টার স্টেজে আগামী কয়েক দশক থাকবেন। প্রশান্ত কিশোরের বক্তব্যের নির্যাস হলো এই যে মোদিজির নেতৃত্বাধীন সরকার 2024-এর নির্বাচনের পর থাকুক বা না থাকুক, ভারতবর্ষের রাজনীতির ভরকেন্দ্রে এখন বিজেপি রয়েছে। আগামী কয়েক দশক বিজেপি থাকবে। অর্থাৎ স্বাধীনতার পরে একটা দীর্ঘ সময় ধরে আমরা বলতাম যে কংগ্রেস সিস্টেম অফ গভর্নেন্স, এবারে কিন্তু আস্তে আস্তে বিজেপি সিস্টেম অফ গভর্নেন্স বলা হচ্ছে। প্রফেসর রজনী কোঠারি একসময় কংগ্রেসকে অভিহিত করেছিলেন যে গ্রেট কংগ্রেস আমব্রেলা, অর্থাৎ কংগ্রেস হচ্ছে এমন একটা ছাতার মতো যেখানে সমাজতন্ত্রীরা থাকতে পারেন, বামপন্থীরা থাকতে পারেন, আবার সমাজবাদীরাও থাকতে পারেন। কংগ্রেসের মধ্যে বিভিন্ন মথের এবং পথের শরিক মানুষরাও থাকতে পারেন। দ্য গ্রেট কংগ্রেস আমব্রেলা। কিন্তু গ্রেট কংগ্রেস আমব্রেলা যেটা ছিল সেটা কিন্তু কংগ্রেসের এখন নেই। কংগ্রেসের অবস্থা হয়েছে পুরনো জমিদারের মতো। ঋণ শিকার শরদ পাওয়ার যে তিনি বলেছিলেন যে কংগ্রেস সত্যি পুরনো জমিদারের মতো, জমিদারের হাভেলি আছে কিন্তু রক্ষণাবেক্ষণ হয় না। তাহলে আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির অভিমুখ আবর্তিত হবে বিজেপি যেভাবে ভারতবর্ষের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তার প্রতিস্পর্ধী মডেল, কিংবা একই সঙ্গে কিছুটা বিজেপি ঘরানার রাজনীতি। আমি দু একটি এপিসোড আগে একটা কথা বলেছিলাম যে কাশ্মীরে 370 ধারা বিলোপ, 35-এর ধারা বিলোপ, সবাই প্রতিবাদ করেছেন, কিন্তু কেউ বলেননি, কংগ্রেস বলেনি, তৃণমূল বলেনি, কোনো রাজনৈতিক দল বলেনি যে 2024-এ ক্ষমতায় ফিরলে তারা আবার 370 এবং 35-এর এ ধারা ফিরিয়ে আনবেন। একবারও বলেননি। তারা বলছেন যে স্টেটহুড তারা ফিরিয়ে আনবেন। স্টেটহুডের কথা তো বিজেপিও বলছে। আবার 3 তালাকেরও অনেকে বিরোধিতা করেছে, কিন্তু কেউ বলছে না যে 3 তালাক আইন তারা বাতিল করবেন ক্ষমতায় ফেরার পরে। অর্থাৎ ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজনীতিও চালিত হচ্ছে গেরুয়া শিবির কিভাবে রাজনীতি করছে। এটা হচ্ছে ভারতবর্ষের বিরোধী রাজনীতির এক ধরনের গৈরিকীকরণ, যেটাকে আর অস্বীকার করার কোনো উপায় নেই। তাই প্রশান্ত কিশোর যথার্থই বলেছেন। বিজেপি কোর ভোট হচ্ছে 20-21%। তারপরে যে বাড়তি ভোটটুকু বিজেপি পাচ্ছে সেটা কিন্তু নরেন্দ্র মোদীর জন্য পাচ্ছেন। এই 20%-এর উপরে যে ভোট সেটা হচ্ছে মোদিজির নিজস্ব ভোট। মোদিজি হিন্দু হৃদয় সম্রাট, বিজেপির আইকন। অনেকে বলছেন যে ইন্দিরাজির বা নেহেরুর পরে দেশের সবথেকে শক্তিশালী প্রধানমন্ত্রী। দেশের সবথেকে শক্তিশালী প্রধানমন্ত্রী কিনা জানি না, আমার এই নিয়ে তুলনা করার অধিকারই নেই, কারণ সেই জমানা তো আমি দেখিনি। ইন্দিরাজির জমানার কিছুটা দেখেছি, তাও শেষ পর্বে। পণ্ডিতজির জমানা আমি দেখিনি। সুতরাং এই কম্পারিজন করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষের পলিটিক্যাল ডিসকোর্স চেঞ্জ করে দিচ্ছেন। হিন্দু রাষ্ট্র না হলেও সাংবিধানিক কাঠামোর মধ্যে হিন্দু রাষ্ট্রের মতো যতটুকু করা সম্ভব সেটা মোদিজি ইতিমধ্যেই করে দিয়েছেন। যেমন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ। সংবিধান
সংবিধানকে তো আর এরদোগানের মতো মোদিজি বদলে দিতে পারেন না। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রী, কিন্তু তিনি সংবিধানের কাঠামোর মধ্যেই কিন্তু রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কেউ কিন্তু বলেনি যে এটা অনুচিত হচ্ছে, সেকুলার ভাবনার পরিপন্থী। সবাই কে আগে প্রাণ করিবে দান সেটাই বলেছে। কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, শিবসেনাটাও স্বাভাবিক, ওরাও তো হিন্দু ভোট ব্যাংকে নজর রেখে রাজনীতি করে। তো এখানেও হচ্ছে বিজেপির ঠিক করে দেওয়া রাজনৈতিক ডিসকোর্স মেনেই সবাই চলছেন। সুতরাং বিজেপি ইজ হিয়ার টু স্টে। বাংলা সংবাদ মাধ্যমে অনেক খবর বেরোচ্ছে, উত্তরপ্রদেশে বিজেপি খুব চাপের মুখে আছে, সুহেল দেব বেরিয়ে গেছেন, অখিলেশের সঙ্গে হাত মেলাচ্ছেন, প্রিয়াঙ্কা 40% মহিলা প্রার্থী দেবার কথা ঘোষণা করেছেন, অখিলেশ প্রচার শুরু করে দিয়েছেন। এখনো অবধি যতটুকু বুঝি রাজনীতি, একটু কঠিন লড়াই হবে, কিন্তু উত্তরপ্রদেশে বিজেপির জয়ের সম্ভাবনা কিন্তু প্রবল প্রবল। তাই উত্তরপ্রদেশে 80 জন সাংসদকে লোকসভায় পাঠায়। উত্তরপ্রদেশে বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসলে বাংলায় নির্বাচনে পরাজয়ের পর তারা যে ব্যঙ্গ বিদ্রুপের মুখোমুখি হয়েছিল, সেই ক্ষতে কিছুটা মলম পড়বে এবং 24-এর নির্বাচনেও বিজেপি একটা দম পাবে, একটা অক্সিজেন পাবে। এখন মোদিজির বিকল্প আপনি কাকে ভাববেন? তৃণমূল কংগ্রেস বলছে আমরা বিজেপিকে হারিয়েছি অনেকবার, কংগ্রেস পারেনি, তাই মোদিজির বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভাবতেই পারে, বলতেই পারে, কিন্তু পশ্চিমবঙ্গে 42টা আসন, আর আমি তর্কের খাতিরে মেনেও নিলাম ত্রিপুরা, গোয়া টোয়া ইত্যাদি জায়গা থেকে 2-1টি আসন তারা পেলেও পেতে পারে, যদিও সে সম্ভাবনা সিমস টু বি রিমোট। পশ্চিমবঙ্গে তারা যদি 42টি আসন পায়, তাহলে কেন্দ্রে সরকার এবং সেই সরকারের নেতৃত্ব দেওয়া কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব? একজন 42 জন সাংসদের দলের নেত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিবিধ আঞ্চলিক দল, কংগ্রেস, পারস্পরের রাজনৈতিক স্বার্থ, ভেদাভেদ, ইগো, পার্সোনালিটি ক্ল্যাশ, সব কিছু মিলিয়ে এই সরকার কি কখনো স্থায়ী হতে পারে? যদি হয়, অতীতের অভিজ্ঞতা কি দেখেছি আমরা, যে রাজীব গান্ধীর বাড়ির উপর 2টো কনস্টেবল নজরদারি করছিল বলে সরকারের উপর থেকে অতীতে সমর্থন প্রত্যাহার করা হয়েছে। কিভাবে দেবেগৌড়ার সরকারকে ফেলেছিল কংগ্রেস, গুজরাল সরকারই বা কতদিন ছিল। তাই ওই ধরনের অস্থায়ী জোট কখনোই দেশের মানুষকে বিজেপি বা মোদিজির বিকল্প কোনো সরকার দিতে পারে না। এবং প্রবল মোদি বিরোধী না হলেও মোদি ভক্ত নয় এমন সংবাদ মাধ্যমও বলছে যে প্রধানমন্ত্রী হিসাবে দেশের মানুষের মধ্যে মোদিজির গ্রহণযোগ্যতা এখনো সবচেয়ে বেশি, তার ধারে কাছে বিরোধী দলের কোনো নেতা বা নেত্রী নেই। সুতরাং 8 বছর হতে চলল মোদিজি কেন্দ্রের ক্ষমতায় আছেন। হ্যাঁ, কিছু প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি তাকে হতেই হবে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় যে ছবি আমরা দেখেছিলাম, গঙ্গার জলে ডেড বডি ভেসে আসছে, হসপিটালে অক্সিজেন পাচ্ছে না, প্রাথমিক দিকে টিকা দাম নিয়ে বিভ্রান্তি, তারপরে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা, দেশের মানুষের চাহিদা না পূরণ করে বিদেশে টিকা রপ্তানি করার সিদ্ধান্ত। প্রথম দিকে সিচুয়েশন সামাল দিতে কিন্তু কিছুটা সরকার ব্যর্থ হয়েছে, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে অনেকটা তারা গুছিয়ে নিয়েছে। AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104,
Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. হর্ষবর্ধনকে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে, মোদিজি নিজের হাতে দেখছেন। তো মোদিজির প্রতিস্পর্ধী বিকল্প মুক্ত এখনো নেই দেশের রাজনীতিতে, এবং মোদিজিকে হিন্দু হৃদয় সম্রাট বলে মনে করেন দেশের বহু অংশের মানুষ। এই পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের মধ্যে 54% হিন্দু ভোট পেয়েছে বিজেপি। গুজরাটে এই হিন্দু ভোট পাওয়ার স্ট্যাটিস্টিক্স বিজেপির পক্ষে সবচেয়ে ভালো, প্রায় 62%। সুতরাং এই মুহূর্তে মোদিজির বিকল্প নেই। দেশের মানুষ একজোট হয়ে তারা নেতা দেখলেন না। মোদিজির বিরুদ্ধে এমন যদি গণরোষ তৈরি হয় তাহলে অন্য কিছু হতে পারে, কিন্তু সেরকম সম্ভাবনা তো এখনো দেখা যাচ্ছে না। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, মধ্যবিত্ত অখুশি, জিনিসপত্রের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ায় পরিবহনের খরচ বেড়ে গেছে। আবার একটা সমীক্ষা বলছে যে ডিজেল চালিত ব্যক্তিগত কার ব্যবহার করার প্রবণতা দেশের মানুষের মধ্যে কমেছে, কারণ সরকার যে ডিজেলে ভর্তুকি দিত, পেট্রোলে ভর্তুকি থাকলেও সেটা খুব কম, সেই ভর্তুকিটা দেওয়া হতো মূলত চাষের কাজের মেশিন চালাবার জন্য, গণপরিবহনকে সচল রাখার জন্য, যাতে জিনিসপত্রের দাম খুব একটা না বাড়ে। কিন্তু দেশের 17% মানুষ এই 2010 বছর আগেও যারা অ্যাফোর্ড করতে পারেন অন্য গাড়ি, অন্য জ্বালানির গাড়ি, তারা পেট্রোলের গাড়ি ব্যবহার করতেন, কারণ এই জ্বালানিতে যে ভর্তুকি আছে সেই ভর্তুকির ফায়দাটা নেবার জন্য তারা লাভবান হয়েছিলেন, যে ভর্তুকি তাদের জন্য নয়। সুতরাং ভর্তুকি উঠে গেছে, ডিজেল এবং পেট্রোলের দাম বিশ্ববাজারের তুলনায় বাড়ছে। সরকারের ব্যাখ্যা আছে, বিরোধীদের দাবি আছে, কিন্তু একটা ঠিক যে এই তৃণমূল সরকারও কিন্তু পেট্রোল ডিজেলের উপর জিএসটি বসাতে দেয়নি। তারা প্রতিবাদ করেছে, কারণ কেন্দ্র এবং রাজ্যের করই অনেক পেট্রোল ডিজেলের উপর। তাই সেই কর যদি কিছুটা প্রত্যাহার করে নেওয়া যায় সাধারণ মানুষের সুরাহা হয়, কিন্তু এই সুরাহা দিতে কেউ রাজি না। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। কিন্তু মোদিজি জানেন যতই গ্যাসের দাম বাড়ুক, যতই পেট্রোল ডিজেলের দাম বাড়ুক, একটা কোর ভোট ব্যাংক তিনি তৈরি করেছেন তার পার্সোনাল ক্যারিসমায়। সেই ভোট ব্যাংক তাকে কখনো ছেড়ে যাবে না। সেটা মিডল ক্লাস, সারা ভারতবর্ষের মিডল ক্লাসের একটা বড় অংশ মোদিজির সমর্থক। তারা এটাকে আমি বলবো সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটি তাদের অসুবিধা হচ্ছে, তাদের রান্নাঘরে ধাক্কা লেগেছে, ছ্যাঁকা লেগেছে, কিন্তু তা সত্ত্বেও তারা চুপ করে আছেন, তারা কিন্তু প্রতিবাদে সরব হচ্ছেন না। তার বড় অংশ কিন্তু এখনো মোদিজির সমর্থক। সুতরাং প্রশান্ত কিশোর তৃণমূলের হয়ে গোয়ায় দৌত্য করতে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় মাটি গোয়াতে শক্ত করাতে গেছেন, কিন্তু তিনি সত্যি কথাটাই বলেছেন যে বিজেপি ইজ হেয়ার টু স্টে, অ্যান্ড নরেন্দ্র মোদীর ক্যারিসম্যাটিক লিডারশিপের প্রশংসা তিনি নির্বাচনের আগেও করেছিলেন, 21 বিধানসভা নির্বাচনে, এবং তিনি তার সেই অবস্থানটা অক্ষুণ্ণ রেখেছেন। এটা তৃণমূলের গোসা হয়েছে, অনেকের গোসা হয়েছে, কিন্তু বাস্তব হচ্ছে এই যে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর বিকল্প দেশের সামনে আসেনি। এবার আসি সিপিএমের কথায়। সিপিএমের এরিয়া কমিটির সম্মেলন চলছে, শাখার ওই সম্মেলনগুলো হয়ে গেছে। সেখানে কিন্তু আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট নিয়ে সিপিএমের রাজ্য নেতৃত্ব কার্যত রোষের মুখে পড়েছেন। তাদের অনেকের বক্তব্য আব্বাসকে মেকআপ করিয়ে সেকুলার সাজানো হয়েছিল। বাংলাদেশের ঘটনার পর আব্বাসের স্বরূপ প্রকাশিত হয়েছে। মূলত তোপের মুখে পড়ছেন মোহাম্মদ সেলিম, কারণ এই মোহাম্মদ সেলিমই কিন্তু আইএসএফের সঙ্গে বামপন্থীদের জোটের নেপথ্য কারিগর ছিলেন।
তিনি বারে বারে হুগলিতে গিয়েছেন, ফুরপুরায় গিয়েছেন, আব্দুল মান্নান, মোহাম্মদ সেলিম এবং আব্বাস সিদ্দিকী, নৌশাদ সিদ্দিকী বৈঠক করেছেন। সেলিম ভেবেছিলেন যে আব্বাসকে টানতে পারলে মুসলমান ভোটের একটা অংশ বামপন্থীরা ফিরে পাবেন। তিনি নিজেও এই অঙ্ক কষে চণ্ডীতলায় দাঁড়িয়েছিলেন, নিজে পর্যুদস্ত হয়ে গিয়েছিলেন। তার অঙ্ক যে কত ভুল সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে নির্বাচনের সময়। একজন ধর্মগুরু কখনো বামপন্থীদের সঙ্গে জোট বেঁধেছেন, নির্বাচনী সমঝোতা করেছেন, এই ছবি আমরা কখনো দেখিনি। তাই পার্টি কমরেডদের রোষের মুখে পড়ছেন সিপিএমের রাজ্য নেতৃত্ব, বিশেষ করে মোহাম্মদ সেলিম। তাকেই কিন্তু কাঠকড়ায় তুলছেন সিপিএমের নিচের তলার কর্মীরা। ভোটাভুটি হচ্ছে, পুরনো কমিটি চলে যাচ্ছে, নতুন কমিটি আসছে, রাজ্য নেতৃত্বকে প্রবল সমালোচনার মুখে পড়তে হবে, বিশেষ করে আব্বাসের সঙ্গে জোট করা নিয়ে। কংগ্রেসের সঙ্গে জোট তাও মেনে নেওয়া যায় বলছেন সিপিএমের নিচুর তলার কর্মীরা, কিন্তু কোনো অবস্থাতেই আব্বাসের সঙ্গে জোট তারা মানতে পারেননি। এই জোট তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই জোটের মূল কুশীলব মোহাম্মদ সেলিমকে তারা এই সুযোগে একবার সাবক শেখাতে চাইছেন।